হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে। বর্তমান সময়ে টেকনোলজি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে। সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের ডিনার অর্ডার করা পর্যন্ত আমরা সম্পূর্ণ টেকনোলজির উপরে নির্ভর হয়ে পড়েছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি কখনো এই টেকনোলজি বন্ধ হয়ে যায়, যেমন আপনার ঘরের ফ্রিজ, লাইট, মোবাইলের ইন্টারনেট ইত্যাদি চলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে আসলে? সার্ভাইভাল ফ্যামিলি সিনেমাটির কাহিনী আপনাকে এই প্রশ্নের উত্তরটি পেতে সাহায্য করবে। কারণ সিনেমাটিতে দেখানো হয়েছে একটি পুরো শহর কিভাবে টেকনোলজি ছাড়া সার্ভাইভ করে। সিনেমার শুরুতে আমাদের জাপানের রাজধানী টোকিও শহর দেখানো হয়, যেখানে সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে। তাদের মধ্যে একটি ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে একটি ফ্যামিলি হেড ছিলেন ইওসি। প্রতিদিনের মতো কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তিনি। তার দুই বাচ্চা, ছেলে কিনজি ও মেয়ে ইউই, তারা সব সময় তাদের গ্যাজেটে ব্যস্ত থাকে, আর তাদের মা তাদের জন্য রান্না ও খাবারের কাজ সামলায়। এবং এটা বোঝাই যায় তারা নিজেদের খুশি রাখার জন্য একে অপরের সাথে কথা না বলে নিজেদের ফোন ও গ্যাজেটে বেশি মনোযোগী হয়ে পড়েছে। পরদিন সকালে ইওসি যখন ঘুম থেকে উঠে, সে বুঝতে পারে সে অফিসের জন্য লেট করে উঠেছে, কারণ তার অ্যালার্ম ঘড়ি বন্ধ হয়েছিল। সে দ্রুত বাইরে এসে তার স্ত্রীকে সময় জিজ্ঞেস করলে তার স্ত্রী বলেন বাসায় কোনো ঘড়িই চলছে না। এটা শুনে ইওসি একটু অবাক হয় এবং ঘরের লাইট অন করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেটাও অন হয় না। ইওসি চিন্তায় পড়ে যায় যে হঠাৎ এ কি হলো। এদিকে ইওসির মেয়ে ইউই ঘুম থেকে উঠে এবং জানতে পারে ইলেকট্রিসিটি নেই। সে দৌড়ে তার রুমে যায় এবং দেখে তার ফোনটিও বন্ধ হয়ে পড়ে আছে। এটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে। প্রতিদিনের মতোই সবাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা দেখতে পায় তাদের বিল্ডিং এর লিফটও বন্ধ হয়ে পড়েছিল, যার জন্য সবাইকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হয়। ইওসি অনেক বেশি লেট হওয়ায় সে ট্যাক্সি না নিয়ে মেট্রো স্টেশনে চলে যায়, কিন্তু গিয়ে দেখে আগে থেকেই সেখানে হাজার হাজার মানুষ ভিড় করেছিল। সবাই হয়রান হতে থাকে এবং রেলওয়ে কর্তৃপক্ষকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলে পাওয়ার আউটেজের কারণে কোনো ট্রেনই চলছে না। যখনই ট্রেন চলা শুরু করবে আমরা আপনাদের জানিয়ে দেব। স্টেশনে থাকা সবাই তখন বাই রোড যাবার চেষ্টা করতে থাকে, কিন্তু ফুয়েল বা ইলেকট্রিসিটি দিয়ে চলা সকল যানবাহন বন্ধ থাকায় তারা অতিরিক্ত পেমেন্ট করে হলেও ট্যাক্সি ড্রাইভারদের অনুরোধ করতে থাকে। কিন্তু বেচারা ট্যাক্সিওয়ালাদের ট্যাক্সি চলছিল না, তারা কিভাবে নিয়ে যাবে? কিঞ্জি প্রতিদিনের মতো সাইকেল নিয়ে স্কুলে যাবার সময় রাস্তার যানবাহনের অবস্থা দেখে অবাক হয়ে পড়ে। কিছু মানুষ কিঞ্জির সাইকেল দেখে ঈর্ষান্বিত হয়, কারণ তারা পায়ে হেঁটে যাচ্ছিল আর কিঞ্জি সাইকেলে। এই জন্যই বলা হয় কখনো কখনো বিনা টেকনোলজিওয়ালা জিনিসও অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ইওসি কোনোভাবে অফিসে পৌঁছায়, গিয়ে দেখে সেখানেও আরো বড় সমস্যা, কারণ অটোমেটিক দরজা খুলছিল না। ইলেকট্রিসিটি না থাকায় তারা দরজাটি ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু সেখানেও লাইট বন্ধের জন্য চারদিকে অন্ধকার হয়ে থাকে এবং সূর্যের আলোর মাধ্যমে তারা একে অপরকে দেখার চেষ্টা করে। অন্যদিকে ইওসির স্ত্রী মির্জি তার প্রতিবেশীদের সাথে কথা বলতে থাকে এবং তারা সবাই জানায় তারা ক্যান্ডেল কিনতে যাবার প্রস্তুতি নিচ্ছে। মির্জির মনে হয় রাতের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে, তাহলে ক্যান্ডেলের কি দরকার। এরপরও সে সুপার শপে যায় এবং দেখে সবাই একসাথে অনেকগুলো খাবার ও অন্যান্য সামগ্রী কিনছিল, যেভাবে আমরা লকডাউনে কিনেছিলাম। মির্জিও কিছু খাবার সামগ্রী, পানি ও ক্যান্ডেল কিনে নেয়। শপের ম্যানেজার হঠাৎ ঘোষণা দেয় ইলেকট্রিসিটি না থাকায় মেশিন বন্ধ, তাই যে যেটাই কিনুন না কেন ক্যাশ পেমেন্ট করতে হবে। সবাই মাথায় হাত দিয়ে বসে, কেননা সবার কাছে তখন পর্যাপ্ত ক্যাশ ছিল না। অন্যদিকে দেখানো হয় ইওসির অফিসে সবাই বসে বসে আরাম করতে থাকে এবং গল্প করতে থাকে যে এটি কোনো সাধারণ লোডশেডিং না, এর পেছনে কোনো বড় কারণ নিশ্চয়ই আছে। এবং তাদের বস বলে আজ সবাই বাসায় চলে যাও, আজ তোমাদের সবার ছুটি। এরপর সিনেমায় যে সিনটি দেখানো হয়েছে সেটি আমাদের দেশে আসা করোনা অবস্থার কথা মনে করিয়ে দিবে, যেখানে সামান্য মাস্ক ও স্যানিটাইজার কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল, এবং এখানেও তেমনটাই ঘটে। কোনো কার, বাস, ট্যাক্সি বা অন্যান্য যানবাহন না চলায় সাইকেলই একমাত্র সম্বল হয়ে পড়ে, আর এই সুযোগে কয়েক গুণ বেড়ে যায় সাইকেলের দাম। ইওসি সাইকেল স্টোরে গিয়ে দাম জিজ্ঞাসা করলে সে দাম শুনে অবাক হয়ে যায়, কারণ ওই দামে ছোটখাটো একটি বাইকই পাওয়া যেত। ইওসি নিরুপায় ছিল, বিধায় সে দ্বিগুণ দামে সেটি কিনে বাসায় ফিরে। বাসায় তারা ক্যান্ডেলের সাহায্যে খাওয়া দাওয়ার কাজ সেরে শুয়ে পড়ে। তাদের কারো কাছে কোনো মোবাইল ফোন বা গ্যাজেট না থাকায় তাদের ঘুম আসে না। তারা সবাই
মাঝরাতে ব্যালকনিতে একত্রিত হয়। তারা আকাশের সৌন্দর্য উপভোগ করতে থাকে এবং ইয়োসি ভাবতে থাকে কত বছর পর তারা এভাবে একত্রিত হয়েছে। সে ভাবতে থাকে পরদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু 3 দিন পার হয়ে গেলেও পরিবেশ স্বাভাবিক হয় না। ইয়োসি অফিসের জন্য বের হয়ে গেলে তার বস সবাইকে বলে অফিস আজ থেকে বন্ধ থাকবে, যেদিন পাওয়ার আসবে সেদিন থেকে অফিস চালু হবে। ইয়োসি বসকে বলে যদি অফিস বন্ধ থাকে তাহলে আমরা আয় করব কিভাবে, আর আমাদের সংসারই বা চলবে কিভাবে। এটা শুনে তার বস বলে এই সময় তোমার ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত। ইয়োসি দেখে শহরে ইলেকট্রিসিটি না থাকায় পানির সংকটে মানুষ বাথরুম পর্যন্ত যেতে পারছিল না, তাই তার বসও ফ্যামিলি নিয়ে গ্রামে চলে যায় যেখানে পানির কোনো সংকট হয় না। অন্যদিকে মির্জি পানির জন্য গেলে কর্তৃপক্ষ জানায় পানি শেষ হয়ে গেছে। এই প্রথম টোকিওর মতো ব্যস্ত শহরকে একদম শূন্য মরুভূমির মতো দেখা যায়। না পাচ্ছিল পানি, না যানবাহন, না স্টোরে কোনো খাবার, না স্কুল কলেজে কোনো শিক্ষার্থী। মজুতকৃত খাবার পানি শেষ হওয়ায় সবাই সিদ্ধান্ত নেয় তারা গ্রামে চলে যাবে। ইয়োসি তার ফ্যামিলির সাথে বসে সিদ্ধান্ত নেয় তারাও গ্রামে চলে যাবে। পরদিন তারা সাইকেল নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা পানি দেখতে পায় যার দাম কয়েক গুণ বেশি ছিল, কিন্তু এরপরও তারা নিরুপায় হয়ে অল্প কিছু পানির বোতল নিয়ে যাত্রা শুরু করে। মাঝে তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া শেষে বিমানবন্দরে পৌঁছায়, কিন্তু যেখানে ছোট ছোট যানবাহনই চলছিল না সেখানে বিমান কিভাবে চলবে, আর সেখানেও হাজার হাজার মানুষের ভিড় ছিল। যেহেতু তারা অনেক দূরে চলে এসেছিল তাই বাসায় না ফিরে হোটেলে রুম নিয়ে নেয় এবং রাতে নিজেদের মধ্যে আলাপ করে পরদিন সকালে একটি বুক স্টোর থেকে একটি ম্যাপ আর কিছু খাবার নিয়ে সাইকেলে চড়েই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। হাইওয়েতে পৌঁছেই তারা দেখে সেখানে আগে থেকেই অনেকে পায়ে হেঁটে ও সাইকেলে যার যার গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই চিত্র আমাদের দেশের করোনা পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়, যখন হাজারো মানুষ যানবাহন ছাড়া পায়ে হেঁটে বাড়ি গিয়েছিল। ইয়োসি পুরো ফ্যামিলি নিয়ে সবার সাথে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা এক জায়গায় আরাম করার ব্যবস্থা করে। এমন সময় এক দম্পতি তাদের কাছে পানির জন্য অনুরোধ করে, কিন্তু তারা তাদের কাছে অনেকগুলো পানির বোতল থাকার পরও বলে তাদের কাছে মাত্র একটি বোতল আছে, কারণ এমন সময় সবাই নিজের জীবন বাঁচানোর চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পুরো পরিবার সেখানেই শুয়ে রাত পার করে। পরদিন একটি টানেলের ভেতর দিয়ে যাবার সময় তারা কিছু লাশ দেখে ভীত হয়ে পড়ে। সেখানে থাকা একটি বৃদ্ধ মহিলা তাদের রাস্তা পার হতে সাহায্য করেছিল। 17 দিন পার হয়ে যাবার পর দেখা যায় তারা একটি নদীর ধারে তাঁবু করে বিশ্রাম নিচ্ছিল। তাদের সমস্ত পানির বোতল শেষ হয়ে যাওয়ায় ইয়োসি পিপাসার তাড়নায় নদীর পানি পান করতে থাকে এবং সেখান থেকে তারা আবার রাস্তায় ভয়ঙ্কর তুফানের সামনে পড়ে। তারা একটি ব্রিজের নিচে বসে ভিজতে থাকে। ইয়োসি আর না পেরে ঝড়ের মধ্যে সামনের জঙ্গলে বসে বাথরুম করে ফেলে। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে তাদের খাবার, কাপড়, এমনকি তাদের সাইকেলও নষ্ট হয়ে যায়। আর এসব দেখে ইয়োসি কেঁদে ফেলে। খাবার পানি না থাকায় তারা একটি শহরে থামে এবং তাদের 2 ছেলে মেয়ে একটি স্টোরে খাবার খুঁজতে থাকে। তারা সেখানের মানুষের কোনো খাবার না থাকলেও বিড়ালের খাবার পায়। কোনো উপায় না থাকায় তারা সেই খাবার নিয়েই চলে আসে। যখন খাবারটি মুখে দেয় সে বমি করে ফেলে, কিন্তু কোনো উপায় না থাকায় তারা বিড়ালের সেই খাবার খেয়েই সামনে এগোতে থাকে। কিছু দূর যাবার পর তাদের একদল ট্যুরিস্টের সাথে দেখা হয় এবং তাদের সাহায্যে আরও কিছু দূর রাস্তা পাড়ি দিয়ে একটু অ্যাকুরিয়াম শপের সামনে এসে পৌঁছায়। সেখানে আগে থেকেই কিছু মানুষ অ্যাকুরিয়ামে থাকা মাছ রান্না করে খাচ্ছিল। ইয়োসি দোকানের কাছে গিয়ে খাবার চাইলে সে বলে খাবার শেষ। ইয়োসি তার পায়ে ধরে অনুরোধ করতে থাকে, কিন্তু লোকটি চলে যায়। ইয়োসি আফসোস করে আর বুঝতে পারে সেই ফ্যামিলিকে ওই দিন রাতে পানি দেওয়া উচিত ছিল যারা তাদের কাছে পানি চাইতে এসেছিল। খাবার না মেলায় ক্ষুধা পেটেই তারা সামনে এগোতে থাকে। পুরো 67 দিন পার করে তারা ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। ইয়োসি ক্ষুধার জ্বালায় একটি ক্ষুদ্র পোকা ধরে খাবার চেষ্টা করতে থাকলে এমন অবস্থায় তারা একটি বন্য প্রাণীকে দেখতে পায়। সবাই মিলে সেটিকে ধরার চেষ্টা করলে তারা ব্যর্থ হয়ে পড়ে এবং ইয়োসি নদীর কিনারায় গিয়ে সেটিকে মারতে সক্ষম হয়। এটা দেখে তারা সবাই খুব আনন্দিত হয়, কারণ অনেকদিন পর তারা খেতে পারবে। তারা পশুটিকে কাটার চেষ্টা করে ব্যর্থ হলে সেখানে একজন বৃদ্ধ এসে তাদের সহযোগিতা করে এবং পশুটি সহ তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা হাতে চাপা কল দেখে দৌড়ে লাফিয়ে সেটার কাছে চলে যায় এবং পানি পান করতে থাকে। তারা লোকটির বাসায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেখানে তারা খাবার পেয়ে এমনভাবে খেতে থাকে যা দেখে আমরা বুঝতে পারি কয়েকদিন না খেয়ে থাকলে খাবারের আসল গুরুত্ব কী। ইউই অনেকদিন পর পেট ভরে খেতে পেয়ে আনন্দে কেঁদে ফেলে। লোকটি তাদেরকে নিয়ে পশুটিকে পরিষ্কার করে রান্না করতে থাকে এবং রাতে তাদের শোয়ার ব্যবস্থা করে দেয়। পুরো লোকটি তার ছেলে মেয়ের ফটো দেখতে শুরু করে
যা দেখে ইওসি বুঝতে পারে এই বুড়ো ব্যক্তিটি ওই ব্যক্তির বাবা যিনি ইওসির কাছে সেদিন পানি চেয়েছিল। সামান্য পানিও যাকে দেয়নি তার বাবা তাদের পেট ভরে খাবার ও থাকার জায়গা করে দেয়। এটা ভেবে তারা অনুশোচনা করতে থাকে এবং মনুষ্যত্বের গুরুত্ব বুঝতে পারে। পরদিন খাবার সহ লোকটির থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করে কিছু দূর যাবার পর তারা ম্যাপ ভুল করে নদীর সামনে এসে পড়ে। কোনো উপায় না থাকায় তারা একটি কাঠের ভেলা বানায় নৌকার মতো ও মালামাল পার করে। সেই সময় জোরে বৃষ্টি শুরু হলে নদীর স্রোত বাড়তে থাকে। দ্বিতীয়বার সাইকেলগুলো পার করার সময় নদীর স্রোত আরও বেড়ে গেলে কিঞ্জি কোনো মতে সাঁতরিয়ে পাড়ে আসতে পারলেও ইওসি নদীতে ডুবে যেতে থাকে। এটা দেখে পুরো ফ্যামিলি ভেঙে পড়ে, নদীর ওই পাশ থেকে চিৎকার করে কান্না করতে থাকে। বৃষ্টি থামার পর কিঞ্জি তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। শুধু তার মাথার কৃত্রিম চুলের একটি অংশ পাওয়া যায়। চলতে চলতে তারা রেল লাইনের উপরে চলে আসে। মির্জি মাঝপথে থেমে যায় ও কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ইওসিকে হারানোর কষ্ট এখনো ভুলতে পারেনি। তাকে দেখে কিঞ্জিও কেঁদে ফেলে। ইউই তাদের সান্ত্বনা দিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু সামনে তাদের আরও একটি মুসিবত চলে আসে। কিছু বন্য হিংস্র প্রাণী তাদের পিছু নেয়। মির্জি পা পিছলে নিচে পড়ে যায় এবং তার পায়ে অনেক গুরুতর আঘাত লাগে। এটা দেখে দুই বাচ্চা ভয় পেয়ে যায়, আর তখনই উপরওয়ালা তাদের প্রার্থনা কবুল করে। তাদের সামনে একটি ট্রেন চলে আসে। তারা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে ইওসি, যে কিনা নদীতে ডুবে যায়, সে কোনোভাবে এক কিনারায় পৌঁছায়। তার মানে সে এখনও জীবিত আছে। সে হাঁটতে হাঁটতে একটি ট্রাক্টরের সাহায্য নিয়ে আরাম করতে থাকে। সে যখন দেখে তার সামনে ট্রেন যাচ্ছে, সে তার কাছে থাকা ফ্লিয়ার গান জ্বালিয়ে দেয়। তার ফ্যামিলি সেটি দেখতে পায় এবং দৌড়ে তার কাছে চলে যায়। আর এভাবে আবার পুরো ফ্যামিলি একত্রিত হয়ে যায়। মির্জি ইওসির চুলের অংশটিকে তাকে দেয়, কিন্তু সে সেটি না পড়ে সেটাকে তাদের পেরেশানির মতো করে হাওয়ায় উড়িয়ে দেয়। এরপর দেখানো হয় দীর্ঘ 108 দিনের মুশকিল আর সংগ্রামের পর তারা তাদের গ্রামে গিয়ে পৌঁছায়, যেখানে মির্জির বাবা নদীর ধারে মাছ শিকার করছিল। তারা তাকে দেখে অনেক খুশি হয়। এখান থেকে সিনেমার নতুন অংশ চালু হয়, যেখানে দেখানো হয়েছে পুরো 2 বছর 126 দিন পার হয়ে গেছে, আর ইওসির ফ্যামিলি সেখানে অনেক আনন্দে আর স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে থাকে। তারা গ্রামের অর্গানিক খাবার খেতে থাকে, যা তারা কখনোই শহরে পেত না, আর গ্রামের মুক্ত বাতাস উপভোগ করতে থাকে। না তাদের কাছে কোনো মোবাইল, ল্যাপটপ ছিল, না ইলেকট্রিসিটি, না কোনো গ্যাজেট ছিল। হঠাৎ একদিন ইওসি অ্যালার্মের আওয়াজ শুনতে পায়। আওয়াজের পিছু করলে সে একটি ঘড়ি দেখতে পায়, যা সম্পূর্ণ ঠিক হয়ে চলতে শুরু করেছে। অন্যদিকে পুরো শহরে ইলেকট্রিসিটি চলে আসে। এতে ইওসির ফ্যামিলি খুশি না হয়ে বরং হতাশ হয়, কেননা তাদেরকে আবার সেই শহুরে জীবনে ফেরত আসতে হবে। কিছুদিন পর তারা টোকিও চলে আসে এবং বিজ্ঞানীরা জানতে পারে সোলার ফ্লেয়ার্সের জন্য পাওয়ার চলে যায়, যা পৃথিবীর জন্য মারাত্মক একটি দুশ্চিন্তার কারণ হতে পারে। অন্যদিকে ইওসির ফ্যামিলিকে দেখানো হয় যেখানে তারা এখন একে অপরের সাথে কথা বলে, আড্ডা দেয়। তারা ডিজিটাল গ্যাজেটে নিজেদের বিলিয়ে না দিয়ে আপনজনদের সময় দেওয়ার গুরুত্ব বুঝতে পারে। তারা বুঝতে পারে মেশিন জীবনের একটি অংশ হলেও এটি মানুষের জীবনের সম্পূর্ণ অংশ হতে কখনোই পারে না। সিনেমাটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানান, এবং পরবর্তীতে আরও অসাধারণ কিছু সিনেমা দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।